সপ্তম শ্রেণী বাংলার আজ একটা গল্প পাঠ করে শোনাবো। গল্পটা হচ্ছে কার দৌড় কদ্দূর। খুব ভালো একটা গল্প আমরা আজকে পাঠ করব। গল্পের সমগ্র অংশটাই পাঠ করার চেষ্টা করব, কারণ আগে আমি একটা পর্ব দিয়েছিলাম, আমার কাছে বারবার কমেন্ট আসছে স্যার দ্বিতীয় পর্বটা দিন। আমি একটা পর্বের মধ্যেই দুটোকেই পাঠ করে দিচ্ছি, মানে সমগ্রটাই পাঠ করে দিচ্ছি। কে লিখেছেন? শিবতোষ মুখোপাধ্যায়। আমরা শিবতোষের পরিচয় একটুখানি জেনে নিই। ইনি বিরাট বড় প্রাণী বিজ্ঞানী ছিলেন। একদম মানে এই গল্পটা প্রাণীদের সম্পর্কে বেশিরভাগ কথাটাই লেখা আছে, এবং একটা ভালো কথা লেখা আছে, থেমে যাওয়া মানে মৃত্যু, এগিয়ে চলায় জীবন। অর্থাৎ নতুন নতুন পরিকল্পনা নাও, এগিয়ে চলো, উঁচু ক্লাস তার ক্লাস শেষ নেই, এগিয়ে চলো, এগিয়ে চলাই হচ্ছে যে জীবন। খুব ভালো একটা গল্পের মধ্যে দিয়ে শিবতোষ মুখোপাধ্যায় কিন্তু বলেছেন। চলো গল্পটা তোমাদের আস্তে আস্তে পাঠ করে দিই। বলছি, ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আর অঘ্রাণের দৌড় নাকের দিকে। আসলে অঘ্রাণে কিছু নতুন নতুন ফল হয় আর কি, ফল সবজি এগুলো হয়, তা সেই জন্য বলতে খেতে স্বাদ গ্রহণ লাগে নাকের দিকে। আর ইন্দ্রের দৌড় গর্ত মানে যে গন্তব্যস্থলগুলো, শেষ যে গন্তব্যস্থল সেগুলি কিন্তু উল্লেখ করেছে। আবার দেখো, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, ক্ষুদ্রের দৌড় দোকানের দিকে, রুগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, আর দুঃখের দৌড় আবার সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে। এগুলো একটু সহজ, মজার কথা। প্রত্যাশীর দৌড় মরীচিকার পিছু পিছুতে। মরীচিকা আমরা জানি কি, আমরা ভূগোল বা বিজ্ঞানে পড়েছি যে জল আছে মনে হয় ওখানে, কিন্তু চিকচিক করে, কিন্তু জল থাকে না। বেশ, চলো। আপেল দৌড়ায় মাটির দিকে, গাছ মাত্রই দৌড়াতে নারাজ, মানে গাছ দৌড়াতে চায় না, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। প্রাণ মানে যার প্রাণ আছে তাকেই প্রাণী বলা হয়। প্রাণীর দুটো মানে জীবন আছে, জীবকে দুটো উদ্ভিদ আর প্রাণী বলে ভাগ করা হয়। চলো, গাছেরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে, সেই জন্যই দৌড়ায়। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করার মতন নিজেদের কোনো ভিএন নেই। তো ভিএন অর্থাৎ যে কারিগর, তাকে আমরা ভিএন বলি, রান্নাবান্না করে তাদেরকে ভিএন বলি, সেই জন্য সেরকম কিছু নেই, এক জায়গায় সব কিছু পাওয়া যায় না। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, সেই কারণে প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, করতেই তো হবে বলো, রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ায় সব প্রাণী কুইক মাছ করে খেতে দৌড়ায় না। কুইক মাছ কি, খুব তাড়াতাড়ি যেতে হবে, এ ধরনের কিছু সব প্রাণী কিন্তু করে না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে, আপন কৃতিত্বে, কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। প্রথম স্তবকটা শেষ হলো। এবার চলো আমরা পড়ি। অনুবীক্ষণের তলায় অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা। অর্থাৎ অ্যামিবাকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। এরা প্রথম পৃথিবীর মধ্যে জীব এসেছিল, অ্যামিবা এককোষী প্রাণী। বেশ, চলো। যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই, অর্থাৎ এক কোষই আমরা বললাম, সেল মানে কোষ। তার চলার ভঙ্গিতে বড় মজার। কিরকম দেখো চলে, নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়,
সেই দিকেই তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমে বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বের হয়, আবার প্রোটোপ্লাজম সেদিকে এগিয়ে যায়। কেমন করে চলে আমি একটুখানি ছবি এঁকে তোমাদের বোঝাবার চেষ্টা করে দিই। অ্যামিবার গমনাঙ্গত স্মৃতিটা আমরা জানি, একটু দেখে নাও। এই অ্যামিবা এরকম দেখতে হয়, মানে এরকম ধরনের এক প্রাণী একটা দেখা যায়। এবার এই প্রাণীটাকে যেতে হবে, তখন কি হয়, এইখান থেকে এগিয়ে যায়, এটা বড় হয়ে যায়, দিয়ে বড় হয়ে তখন আবার এইটা চলে, সমস্ত প্রোটোপ্লাজমের অংশটা এগিয়ে যায়, আবার এইটা তখন চলে আসে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায়। একে বলা হয় প্রোটোপ্লাজমীয় চলন। চলো তারপরে আমরা দেখিনি কি আছে, হ্যাঁ বাকি অংশ গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমান করা যায়, খুব ধীর গতিতে। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলেছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। অর্থাৎ একটু মিলিমিটার সবচেয়ে ক্ষুদ্র একক, মাইল বড় একক। চলো রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে, একেবারে কখনো তা থেমে যায়নি। একটুখানি লাইন ভুল হলো কিনা দেখিনি, হ্যাঁ ঠিক আছে, ভবঘুরে, হ্যাঁ থেমে যায় না। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়। যেমন আমরা যদি শরীরে কেউ বিড়ি সিগারেট এগুলো যারা খায়, আমাদের শরীরের সৈনিকগুলো তখন কিন্তু রুখে দাঁড়াবার চেষ্টা করে সেই যেগুলো বাইরে থেকে ঢুকছে, কিন্তু তারা আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায়, তারা মারা যায়, এরকম আমরা জানি। তাহলে আমাদের সৈনিক হিসাবে বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়, আমাদের সেরকম কিছু সেল আছে। এছাড়াও এক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম, তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে। ঠিক মাকড়সাটাকে মনে করো, মাকড়সার চেয়ে যে যতগুলো পা আছে তার চেয়ে অনেক অনেক পা মনে করো, সেটা বুঝতে পারবে। তাহলে সেটা প্যারামোসিয়াম, একে এর সিলিয়ার সাহায্যে গমনাঙ্গ করে। এটাকে মনে রাখা একটা পদ্ধতি। যেমন অ্যামিবা কিসে সাহায্য করে, অ্যামিবা গমনাঙ্গটাকে বলা হয় প্রোটোপ্লাজমীয় গমন, অর্থাৎ আর এ হচ্ছে প্যারামোসিয়াম হচ্ছে সিলিয়া। অর্থাৎ একটা ছোট ঘটনা মনে রাখবে, নতুন বিয়ে হয়েছে, তার শালি আছে একটা, শালি খুব ফাজলামো করে, দিয়ে বলছে পালাস শালি, মারবো তোকে, পালা শালি, আবার পেটাবো। দেখো এই পা আর এইখানে দুশাখা পেয়ে গেলাম। তাহলে প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে হচ্ছে অ্যামিবা, পেটাবো প্রোটোপ্লাজম। এটা মনে রাখার জন্য বললাম, এটা বিজ্ঞানে তোমাদের অনেক কাজে লাগবে। এই প্যারামোসিয়াম কিসের সাহায্যে চলাফেরা করে, সিলিয়ার সাহায্যে। চলো তাহলে তার সেলের চারিদিকে ছোটো ছোটো চুলের মতো বহিরাংশ আছে, এদিকে সিলিয়া বলে। এইসব সিলিয়া যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ের নৌকা চালানোর মতো আগুতে বা পিছোতে পারে। ঠিক মাকড়সা যেমন মনে করো, ওটা কতগুলো সিলিয়া, কত হাজার দাঁড় আর কি, মানে এক একটা পাকের দাঁড় মনে করো। বেশ, গমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে, যারা উচ্চতর প্রাণী একটু, এগুলো তো এককোষী প্রাণী। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব রাখি না, দেখা সম্ভবও নয়। এদের আবার কেমন করে মানে জনন হয়, অর্থাৎ দুটো জন্ম নেয় কেমন করে জানো, যে ঢেউয়ে আগারে দুটো খণ্ডকরণ হয়ে যায়, খণ্ডীকরণ বলা হয়। সেই তোমরা ক্লাস 10 গিয়ে পড়তে পারবে, খণ্ডীকরণ, বিভাজন হয়ে যায়। তাহলে মাইলের পর মাইল তারা পাড়ি দেয়। চিংড়ির দাঁড়া নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গ ওড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে যেমন নাড়ে, যেমন অ্যাফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়। এটা দাগ দিলাম কেন, একটা শূন্যস্থানে তোমাদের প্রশ্নে আছে। আর এক নাগারে 8 মাইল পথ যেতে পারে। বাগানে শামুকরা চলে একখানি মাংস পুরু পা দিয়ে, চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। দেখেছো, তোমার শামুক চলে যায়, সেটা ভালো মাটির জায়গা হলে বা বোঝা যায় যে এদিক দিয়ে শামুকরা গেছে, অর্থাৎ একটা জলীয় অংশ দাগ দেখা যায়। ঠিক মরুভূমিতে যেমন জল করতে গেলে কেউ পায়ের ছাপ দেখে
সেই বন্ধুদের খোঁজে, সেরকম ঘটনা আর কি। জলীয় চিহ্ন তা দেখলে বলতে ইচ্ছে করে যে এ পথেই আমি যে গেছি, মানে শামুকটা ওই পথেই গেছে আর কি। বেশ চলো, উচ্চতর জীবনের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা আছে, কিন্তু গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। দেখো এখানে বলেছে কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময় কত দূর গেছে, সেটা তাই বিবেচ্য। মানে একজন খুব হালকা সে ছুটে যেতেই পারে, হাত মোটা মানুষ ছুটতে পারে না, কিন্তু সে কতটা যাচ্ছে ওজনের সঙ্গে তুলনা করতে বলেছে, মানে অনুপাত অঙ্কের মতো। বেশ, হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো, এইখানটা একটু বাদ গেল, কত ভারী জন্তু নিয়ে, ঠিক আছে নাও। হালকা কোনো পাখি হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপ্পোর কাদা ভেঙে থপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। দুটো কিন্তু একরকম মনে করো খুব ভুল হবে। হিপ্পো তো অনেক মোটা, অনেক ওজন বেশি, সে কাদায় যাচ্ছে আর একটা পাখি উড়ে চলে যাচ্ছে, তার মধ্যে অনেক তফাৎ আছে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো, বাঘের গল্প এলো, সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত যায়, 1 ঘন্টায় 70 মাইল দৌড়াতে পারে। আর নেংড়ে প্রায় একই ওজনে অর্থাৎ 30 পাউন্ড, সে ঘন্টায় গতিবেগ 36 মাইল মাত্র, তো নেংড়ে কম। সে তুলনায় হিপ্পোর শরীরে ওজন 2800 পাউন্ড, সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। তাহলে কে বেশি যাবে? এখানে হিপ্পোটাই বেশি যাওয়া দরকার। এবার চলো, হরিণের গল্প এসে গেছে। গভীর মরুভূমিতে গ্যাজুলি নামক এক ধরনের হরিণ আছে। এটা গ্যাজুলিটা আমি ডাক দিলাম কেন, এটা শূন্যস্থানে আছে। তার গতিশক্তি অত্যধিক, দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। অ্যান্টিলোপ হরিণ, এটা গ্যাজুলি হরিণ ছিল, এটা অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মিনিট বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। আর সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়বাজিতে হার মেনেছিল, একটা গল্প আছে না, আমরা জানি, লেখক সেটা পড়ে হয়েছিল, সেই জন্য লিখেছে আর কি। সেই কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, খরগোশ বলছে সামান্য ব্যাপার, আমি একবারই চলে যাব, একটু বিশ্রাম করে ঘুমিয়ে গিয়েছিল, যে কচ্ছপ আস্তে আস্তে এগিয়ে গিয়েছিল। ভালো গল্প একটা, লেখক সেটা দেখি জানেও ভালো গল্পটা। বেশ, নানা জাতের খরগোশের মধ্যে গতি তারতম্য দেখা যায়। সাধারণ খরগোশ মাত্র তীব্র গতিসম্পন্ন, দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টা, মোটরের দৌড়ে কাছাকাছি। রেড হর্সের দেহের ওজন 1000 পাউন্ড, প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। রেড হর্স, ঘোড়া এলো, খরগোশের সঙ্গে ঘোড়ার দৌড় দেখিয়ে দিল। আবার এখানে দিয়েছে গাধার, বুনো গাধার দৌড়ে বহর ঘোড়ার সমান, কিন্তু তার দেহের ওজন ঘোড়ার চেয়ে কম। তার বুনোর গাধার ওজন কম, কিন্তু দৌড়টা সমান। ঘোড়া কত বলে 1000 পাউন্ড, এখানে বুনো গাধার কত বলছে 300 পাউন্ড, কিন্তু গতিবেগ একই, ওই 40 থেকে 42 মাইল। চলো, গ্রে গ্রাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড, সেই অনুপাতে তার চলার শক্তি বেগ হঠাৎ 36 মাইল, মানে ঘন্টায় 36 মাইল। চলো আর একটুখানি আমাদের এইখানটা ওরকম ধরো ওজন নিয়ে ব্যাপার আছে, পড়ে নিই, তারপরে একটু আসল জায়গাটা আমরা পৌঁছে যাব। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশের টার্নস খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর 11,000 মাইল আসে, এরকম পাখিও আছে, মানে উড়ে যায়, একবার উড়ে আসে আবার ফিরে যায়। কিন্তু কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উঠতে পারে। এটা কিন্তু গতিবেগ নয়, সে 11,000 মাইল উড়ে যায় এক টানা। এমন পাখি আছে যা গতিবেগ আরও বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকা ইন জাতীয় পাখি, আফ্রিকা দেশে পাওয়া যায় ইন জাতীয় পাখি, ওরা ছেড়ে হাঁটায় বেশি পারদর্শী, হাঁটতে পারে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হবে? তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। এটা চলতে পারে হয় না, এটাকে ছুটতে পারে বললেই ভালো হয়, কারণ ঘন্টায় 31 মাইল বেগে যাচ্ছে। বেশ চলো, ইন পাখি, আফ্রিকা ইন আছে। কাঙারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি,
কাঙারু যেন নিশ্চয়ই পেটে থলি থাকে, বাচ্চা নিয়ে লাভ দেয়। ঘন্টায় 30 মাইল, ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তার ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, কম, সেই তুলনায় গতিবেগ তার কম। ঘন্টা 9 ঘন্টায়, এখানে 9 ঘন্টা, হ্যাঁ এই উচ্চারণটা এরকমই হবে। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বপু বিরাট, ওজন 700 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে সে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। মানে গদাই লস্কর অর্থাৎ টুকটুক ঠুকটুক ঠুকটুক করে যাওয়া আর কি। মানে হাতির হ্যাঁ, শিয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলশক্তি দেখা যায় ঘন্টায় 11 মাইল মাত্র। সজারু দেহের ওজন যেখানে মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, মাত্র ঘন্টায় 2 মাইল মাত্র। সজারু এমনি যেতে পারে না। উচ্চতর জীবেরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে বলে এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। দেখো এখানে প্রশ্নটা আছে, এটা কি দেবে? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই উচ্চারণটা হবে। আর এটা কি হলো? এটা টার্নস, এটা কোথাকার বলেছে? মেরু প্রদেশের টার্নস পাখি। গোবিটা হচ্ছে গ্যাজলি দেখলাম। আর গমন শক্তিকে বিচার করতে হয় দেহের ওজন হিসাব করে, ওজনের তুলনায়। আর এটা কি আছে? অ্যাফিড মশা 400 বার, আমরা দাগিয়ে দিলাম, ওখানটা দেখে নেবে। এবার চলো আসল জায়গাটা আমরা এসে গেছি। লেখক এত না গতিবেগ, মানে এগুলো তো খুব, মানে লেখক যেহেতু প্রাণীবিজ্ঞানী ছিলেন একজন, সেই জন্যে ভালো ভালো মেডেল পেয়েছিলেন, স্বর্ণ পদক, বিভিন্ন পদক পেয়েছিলেন। লেখকের যে বইটা তোমার দেখলেই পেয়ে যাবে, ওই পাতায় আছে। মানে স্বর্ণ পদক থেকে অনেক কিছু পেয়েছিলেন, সেই জন্যই এত কিছু লিখতে পেরেছেন প্রত্যেকের গতিবেগ সম্পর্কে। চলো, বাইরের চলাটা আসল নয়, বাইরে যে চলছে না এইসব প্রাণীগুলো, সব বাইরের চলাটা আসল নয়। এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা, তা হলো মানুষের নিজের চলা, তার মন ভূমির মধ্যে, মনকে ভূমি করে এগিয়ে যাওয়া। মানুষের মনে গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। সত্যি তো, চিন্তা সবচেয়ে হচ্ছে দ্রুতগামী, আমরা জানি মনের গতিবেগ। সেকেন্ডে আলোর গতিবেগ যতটা, 1,86,000 বর্গমাইল, এটা আলোর গতিবেগ সেকেন্ডে, মনে রাখবে। 1 সেকেন্ডে আলো এতটা যায়, মাইল হিসাবে বললে 1,86,000 বর্গমাইল হয়, কিন্তু এখানে মাইল দিয়েছি। হ্যাঁ বেশ, চলো। তার কোথাও যেতে মানা নেই। ক্রমবিকাশের দুস্তর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মানে বহু সাধনা করে এই মনটা পেয়েছে। মনকে চালাবার ক্ষমতাও পেয়েছে আর কি। মন তার রথ, মন তার অবাধ। ক্রমবিকাশের সাহিত্যে ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। তাহলে চিন্তা করো, ঘোড়ার পূর্বপুরুষরা এখন যে ঘোড়া খুর দেখি সেটা কিন্তু ছিল না। ছিল কি? হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে গেলে শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি, এটা অভিব্যক্তিতে আমরা পাবো, জীবাশ্ম অভিব্যক্তিতে ক্লাস 10-এ আছে। বেশ, ঘোড় দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে আমাদের ঘোড়া অতটা নয়, আমরা যে মনটা দৌড়াতে পারি। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচারণা করেছে দিকে দিকে। হুয়েনসাং এসেছেন শুধু চীন থেকে, তার মনকে সঙ্গে নিয়ে। ভারতের শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতের দিকে এগিয়ে গেছেন ভারতবর্ষ আবিষ্কার করবে বলে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই যে মানুষ এখন শুধু নিজেই চলেই ক্ষান্ত হয় না, সে অন্য সব কিছুকে চালাতেও সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট প্লেন,
জেট আছে, শুধু জেট প্লেন হবে। এখন মানুষ শুধু আকাশটাকে নতুন করে ঘোড়দৌড়ের মাঠ করে ফেলে তুলেছে। এই আকাশটাকে ঘোড়দৌড়ের মাঠ, অর্থাৎ ঘোড়া দৌড়ানোর জন্য একটা মাঠ থাকে, মানুষের মানে দৌড়ানো হচ্ছে, জাহাজ চালাতে হবে, রেল, আকাশটাকেই যেন একটা ঘোড়দৌড়ের মাঠ করে ফেলেছে। সেখানে নতুন নতুন বাজিত হচ্ছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমত্র তোলপাড় করবে। তাই জীবনে 440তে মানুষ বিশ্ব কীর্তি স্থাপন করেছে, 440 বলা হয়েছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়া দিয়ে, মানে যেহেতু আমি বা ক্ষণিকের পা দিয়ে হাঁটে, ক্ষণপথ দিয়ে, কেউ সিলিয়া দিয়ে যে প্যারামোসিয়াম, কেউ দাঁড়া দিয়ে চিংড়ি, নানা রকমের পা দিয়ে সবাই চলেছে পৃথিবী, চলেছে চারিদিকে, সবাই ছুটি করছে। কিসের এই জয়যাত্রা? এত তরা কিসের? মানে তাড়াতাড়ি কিসের? পৃথিবীটাকে পাগলের মতো হনহন করে ছুটে চলেছে পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্য তো কারো পিছু পিছু ধাওয়া করছে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? লেখো শুধিয়েছিল পৃথিবীকে। তার উত্তরে পৃথিবী কি জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িয়েও না, শাশ্বত সত্যের দিকে যাওয়ায় গতি বন্ধ করো না, চড়াই এগিয়ে চলো। তাহলে বুঝতে পারছো লেখক কি বলতে চাইলো? অত বড় একটা প্রাণী বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষকও ছিলেন। তিনি বলতে চাইলেন যে থেমে যাওয়া মানে মৃত্যু। এগিয়ে চলো, নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলো, কিন্তু কখনোই পেছিয়ে যেও না বা থেমে যেও না, তাহলেই জীবনটাও শেষ হয়ে যাবে। খুব ভালো গল্প একটা। আমি তোমাদের অনুষ্ঠানের উত্তরগুলো দিয়ে দেবো, অন্য যেমন অনুষ্ঠানের উত্তরগুলো প্রায় দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দেবো। ডিসক্রিপশন লিঙ্কে ফলো করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।